প্রিয় দর্শক, মুক্তমঞ্চের আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন কথাসাহিত্যিক, নির্মাতা, লেখক, ঔপন্যাসিক, সব ছাপিয়ে যিনি নিজেকে গল্পকার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের আজকের অতিথি কবি সাদাত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কাছে অনেকগুলো বিষয়, অনেক কিছু নিয়ে জানতে যাব, কিন্তু শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন। দেখলাম স্ক্র্যাচে ভর করে এখানে আসলেন। আছি ভালো মন্দ মিলিয়ে। সেটা হচ্ছে যে প্রায় 2 বা 2.5 মাস আগে হচ্ছে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিলাম। তা এখন জীবনের প্রথম এক ধরনের অভিজ্ঞতা ক্র্যাচে ভর দিয়ে হাঁটার, সেটাই চলছে আর কি। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগতে পারে? আরও হয়তো এখন পায়ে একটু একটু ভর দিতে পারছি। হয়তো আরও 15 দিন বা 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে হয়তো কিছুটা নর্মাল হাঁটতে পারবো ক্র্যাচ ছাড়া আর কি। পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী তারা বইমেলায় আপনাকে কবে দেখতে পাবে? আমি চেষ্টা করব 4 বা 5 তারিখের মধ্যে যাওয়ার, এবং ওই দিনই আমার নতুন বই যেটা নীলকণ্ঠী সেটা আসার কথা। আশা করছি 4 বা 5 তারিখে যাব। আচ্ছা, একটা বিষয় একটু শুরুতে একটু জানতে চাই যে আপনি নিজেকে সবসময়, আমি যতটুকু আপনার সম্পর্কে জানি, যে আপনি যখন ফটোগ্রাফি করতেন সেই ফটোগ্রাফির ভিতরে আপনি গল্প খুঁজতেন, আপনি যা নির্মাণ করেছেন সেখানেও গল্প খুঁজছেন। আসলে আপনি নিজেকে কেন গল্পকার হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার কাছে মনে হয় কি যে এই যে পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই হচ্ছে গল্প। আমরা দুজন পরস্পরকে অনেক আগে থেকেই চিনি, ঠিক আছে? এখন আমার সঙ্গে যদি কোথাও দেখা হয়, দেন আমি জানি যে ভাই মনে আছে আমরা এটা করেছিলাম। তার মানে কি, আমরা যখন আমাদের সম্পর্কের কথাও কাউকে বলি, আমরা মূলত গল্প বলি, আমাদের স্মৃতির গল্প বলি, তাই তো? আমরা ছোটোবেলায় যখন কেউ আমাকে আমার ছোটোবেলার কোনো একটা ঘটনা মনে করিয়ে দেয়, সে আসলে আমার ছোটোবেলার কোনো একটা গল্পকে মনে করিয়ে দেয়, তাই তো? আমরা যখন ইতিহাস পড়ি, আমরা আসলে কোনো একটা ঐতিহাসিক সময়ের গল্পই জানতে পারি। আমরা যা কিছু পৃথিবীতে ঘটে তার সকল কিছুই আসলে গল্প, এবং আমার কাছে মনে হয় গল্প হচ্ছে আদি এবং অনন্ত। গল্পের কোনো শেষ নেই। যদি আমরা যে কোনোভাবে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তারপর কিন্তু আরেক নতুন গল্প শুরু হবে। তো আমার কাছে মনে হয় যে আমি তো যদি নিজেকে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে দাবি করি, যে আমি লিখি, আমি সিনেমা বানাই, আমি গান লিখি বা ফটোগ্রাফি করেছি, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিশীল মাধ্যমের কাজ হচ্ছে গল্প বলা। যখন আমরা একটা ফটোগ্রাফি দেখি, আমরা কি দেখি? গল্পই দেখি। আমরা একটা পেইন্টিং যখন দেখি, আমরা কিন্তু সেই ছবির মধ্যে দিয়ে গল্পই দেখি। আমরা যখন একটা বই পড়ি, আমরা গল্পই পড়ি। আমরা সিনেমা দেখি, গল্পই পড়ি। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সকল কিছুই গল্প, এবং পৃথিবীর সকল সৃষ্টিশীল মাধ্যম আসলে গল্পই বলে। এবার একটু এমন একটা বিষয় জানতে চাই যে ধরেন আপনাকে তো সবাই নির্মাতা হিসেবে চিনে, লেখক হিসেবে চিনে, কেউ কেউ হয়তো ফটোগ্রাফার হিসেবে চিনে। এর বাইরে আমি চিনি আপনাকে বিতর্কিক হিসেবে। বিশ্ববিদ্যালয়ে জীবনে দেখেছি বা একসঙ্গে বিতর্কের চর্চা করার একটা সুযোগ হয়েছে। তো সেই আমি যদি আপনাকে বলি, মাদারীপুরের কালকিনি থেকে বেড়ে ওঠা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরে পড়ালেখা করা এবং তারপরে ঢাকায়, এই আপনার এই গল্পকার হয়ে ওঠার বা এই সাহিত্যাঙ্গনের বা লেখক হয়ে ওঠার জার্নিটা একটু জানতে চাই সংক্ষেপে। এটা আমি অনেক জায়গায় বলেছি। তো আমি ছোট্ট করে যেটা বলি সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় কি যে ছোটোবেলা থেকে আমি গল্প শুনতে খুব পছন্দ করতাম। তো আমরা ছোটোবেলায় গল্প শুনি কার কাছে? আমাদের দাদি, নানি, তার রাতের বেলা ঘুমানোর সময় কিচ্ছা বলে আমাদের, তাই না? তো ওই গল্প শুনতে শুনতে আমার মধ্যে গল্প বলারও এক ধরনের প্রবণতা তৈরি হয়। তো সেই গল্প আমার কাছে মনে হয় যে ছোটোবেলায় প্রথম আমি আমার গ্রামে যারা ছিল ছোটো ছোটো বাচ্চা, ওদেরকে গল্প শোনাতাম। কিন্তু একটা সময় আমি আবিষ্কার করলাম যে আমি যে গল্পগুলো শুনেছি, আমি হুবহু ঠিক ওই গল্পগুলোই অন্যদেরকে বলি না। আমি সঙ্গে কিছু বানিয়ে বানিয়ে গল্প যোগ করি। ওই যে বানিয়ে বানিয়ে কিছু গল্প যোগ করা, এটা কিন্তু এক ধরনের সৃষ্টিশীলতা। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা হচ্ছে আমার ভিতরে এক ধরনের কল্পনার জগৎ যে আছে সেটি প্রকাশ করতো, যে হ্যাঁ আমি কল্পনা করতে পারি, যা ঘটেছে তার বাইরেও আমি অনেক কিছু ভাবতে পারি। তো লেখকের ব্যাপারটাতে তাই, যে আইনস্টাইনের একটা কথা আছে না, যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। তো লেখক কেন হচ্ছে অনেক শক্তিশালী হয়ে ওঠে? কারণ সে কল্পনা করতে পারে। সো আমার কাছে মনে হয় যে ওই যে আমি বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতাম, ওটা হচ্ছে আমার সেই কল্পনার শক্তি বা লেখক সত্তার এক ধরনের বহিঃপ্রকাশ ছিল। হ্যাঁ, এবং আমি যতটুকু আপনার সম্পর্কে পড়েছি, দেখেছি, শুনেছি, তাতে আপনার দাদি যত গল্প বলেছে সেগুলো আপনি একসময় শেষ করেছেন, এবং তারপরে থেকেই আপনার এই চর্চাটা হয়তো শুরু হয়েছে বা এই ক্রিয়েটিভিটিটা। কিন্তু আপনার প্রথম বই সম্ভবত 2012 সালে, সেই প্রথম বই যখন প্রকাশিত হলো, বা সেটি তো বইমেলায় ছিল, এবং ওটা ছিল ফটোগ্রাফির বই। হ্যাঁ, ফটোগ্রাফির বই। তো ওই অনুভূতিটা একটু জানতে চাই, তারপরে আমরা পরের বইগুলো নিয়ে
প্রথম বইটা আসলে আমার প্রকাশ করার কথা ছিল না, কারণ আমার লাইফে লেখা এবং না লেখা, মানে আমি ইউনিভার্সিটি থাকতে ছোটবেলায় হয়তো লিখতাম, কিন্তু ইউনিভার্সিটি থাকতে কিন্তু আমি একটা অক্ষরও লিখি নাই। সেটা নিয়ে আরেক গল্প আছে। এবং আমি একটা দীর্ঘ সময় প্রায় 8 বছর আমি একটা অক্ষরও লিখি নাই, কারণ সাধারণত মানুষের জীবনে বিশ্ববিদ্যালয়ের জীবন কিন্তু সবচেয়ে উর্বর সময়, তাই না? কিন্তু আমার কিন্তু সবসময় সবচেয়ে অনুর্বর সময় ছিল ওটা, মানে ওই অর্থে, কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিয়ে অনেক স্ট্রাগল করছিলাম। আমার বাবা তখন স্ট্রোক করে ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে যান, and আমি ছিলাম পরিবারের মানে বড় সন্তান, আব্বা ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সো ওই সময়টায় আমার কত বয়স, 20 বছর বয়স, আমার কাজের সব দায়িত্ব বর্তায়। তো তখন যেটা করতে হয় যে আমাকে আসলে জীবন যুদ্ধের মুখোমুখি হতে হয়। লেখালেখি নিয়েও এক ধরনের ডিমোরালাইজেশন ছিল চারপাশ থেকে। তো তখন আমার কাছে মনে হয় যে একটা সময় গিয়ে আমি লেখালেখি ছেড়ে দিয়ে এবং ওই 8 বছরে আমি একটা অক্ষরও লিখিনি। তো পরবর্তীতে যেটা হয় না যে অনেকটা ব্যাপারটা এরকম যে আমি বিশ্বাস করি এটা যে আমাদের অনেক কিছুই নিয়তি নির্ধারিত। তো মনে হয় যে আমি লেখক হব এটা নির্ধারিত ছিল, এবং যার ফলে আমি ফটোগ্রাফি শুরু করলাম। ফটোগ্রাফি থেকে পত্রিকায় কাজ করা শুরু করলাম। পত্রিকায় কাজ করতে গিয়ে ছবি তোলা শুরু করলাম। সেই ছবি থেকে ছবি এবং পত্রিকার লেখায় দুটো মিলিয়ে তখন প্রথম বইটা প্রকাশ হলো, এবং সেখান থেকে আবার লেখালেখিতে ব্যাক করা। সো ইটস আ মানে লং স্টোরি আর কি। আচ্ছা, এত লং স্টোরি যেহেতু শুনতে পারবো না, একটু সংক্ষেপে একটু বইমেলা সম্পর্কে একটু জানতে চাই। ধরেন আপনার সেই 2012 সালে আপনার প্রথম লেখা, কিন্তু আমরা যদি অল্প কয়েক বছরের ব্যবধানে দেখি যে বইমেলায় দীর্ঘ সারি ধরে মানুষের আপনার পাঠকদের আপনার একটা অটোগ্রাফ নেওয়া এবং একটি বই কেনার জন্য দীর্ঘ লাইন, এটা আমি নিজেও দেখেছি। প্রতি বছর বইমেলা আসলে আমরা এরকম দৃশ্য দেখি। তো এবং অনেকে আপনার সঙ্গে সেলফিও তোলে। আবার আমরা এটিও শুনি যে আস্তে আস্তে পড়ালেখার প্রতি মানুষের আগ্রহ কমছে। আবার এটিও শুনি যে মানুষের ভেতরে আগের মতো সাহিত্য প্রেম বা বই প্রেম এটি কমে যাচ্ছে। আবার কিন্তু যখন আপনার এই বইমেলার দৃশ্য দেখি তখন আবার ভিন্ন মনে হয়। আপনার উপলব্ধি কি? আমার উপলব্ধি দুটো। প্রথম উপলব্ধিটা হচ্ছে, ধরো তোমার চারপাশে যখন অনেক বেশি অস্থিরতা তৈরি করার মতো উপাদান থাকবে, তখন তুমি প্রথমে খুব অস্থির হবে, কিন্তু এই অস্থিরতাটার মধ্যে তুমি খুব দীর্ঘ সময় হচ্ছে থাকতে পারবে না। তখন তোমার জিরাতে ইচ্ছা করবে। মানে ধরো তুমি দৌড়াচ্ছ, প্রচুর দৌড়াচ্ছ, কিন্তু তুমি কতক্ষণ দৌড়াতে পারবে? বেশিক্ষণ পারবে না, কিন্তু তখন তোমার কি কোথাও একটা বিশ্রাম নিতে ইচ্ছে করবে, তাই তো? আর তুমি যদি হাঁটো তাহলে তুমি তো অনেক দূর যেতে পারবে। তো এখনকার সময়টা হচ্ছে মানুষের দ্রুত গতিতে দৌড়ানোর সময়। মানুষ এখন 100 মিটার স্প্রিন্টের গতিতে দৌড়াচ্ছে, রাইট? কিন্তু মানুষ যখন এভাবে দৌড়াবে তখন তার হঠাৎ করে ক্লান্ত লাগবে। ক্লান্ত লাগলে তাকে জিরাতে হবে। তো এখন চারপাশে যে কন্টেন্ট দেখো, এখন কিন্তু সবাই বলে কি যে 30 সেকেন্ডের রিলস বানাতে হবে, ভিডিওটা সবচেয়ে ছোট করতে হবে, মানুষের দেখার সময় নেই, ঠিক আছে? কিন্তু খেয়াল করো, আমি যখন কাউকে বলি যে আপনি কি এই বইটা পড়েছেন, সে বলে যে না, আমি তো বইটা পড়ার সময় পাই নাই। কেন পান নাই? কারণ হচ্ছে এত সময় নেই। কিন্তু উনি ধরো বাথরুমে যাবে, শাওয়ারটা ছেড়ে দিয়ে একটু রিলস দেখতে দাঁড়িয়েছে, যে গিজারে পানিটা একটু গরম হচ্ছে, দেখা গেলো 3 ঘন্টা রিলস দেখে ফেলছে। এই যে ছোটো ছোটো ক্লিপসগুলো সে 3 ঘন্টায় ধরে দেখছে, কিন্তু 3 ঘন্টা ধরে সে একটা সিনেমা দেখার সময় পাচ্ছে না বা বই পড়ার সময় পাচ্ছে না। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে এই যে অস্থিরতাটা মানুষের মধ্যে যখন তৈরি হয়েছে, তখন মানুষ এই অস্থিরতার মধ্যে বেশিক্ষণ আসলে থাকতে পারবে না। তখন তাদের কী করতে হবে? তাদের আসলে জিরানোর জন্য একটা বিশ্রামের জায়গায়, একটা শান্ত, একটা আরামদায়ক, প্রশান্তিময় একটা জায়গায় আসতে হবে, এবং সেই জায়গাটা হচ্ছে বই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লেখার মধ্য দিয়ে এক ধরনের স্থিরতার অনুভব মানুষের মধ্যে দিতে পেরেছি। আমাদের ভেতরে যে অনুভূতিগুলো হচ্ছে খুবই আটপৌরে, খুবই মানে একভাবে সর্বজনীন বা ধরো চিরন্তন একটা অনুভূতি আমাদের কিন্তু আছে। যেমন আমাদের প্রেমের অনুভূতি, এটা সবসময় একই রকম। আসলে আমাদের কারোর জন্য মন ব্যাকুল হওয়াটা কিন্তু সবসময় একই রকম। আমাদের ঘৃণার অনুভূতি, যখন আমরা কাউকে ঘৃণা করি, সেটা কিন্তু সকল মানুষের একই রকম অনুভূতিটা হয়। তো আমার কাছে মনে হয় যে এই যে মানুষের একান্ত সার্বজনীন চিরন্তন অনুভূতিগুলো আছে, সেই অনুভূতিগুলোকে আমি মানুষের খুব আপন অনুভূতি হিসেবে প্রকাশ করতে পেরেছি, যার ফলে এত অস্থিরতার মধ্যে তারা আমার লেখার কাছে এসে এক ধরনের ক্লান্তি শেষে বিশ্রাম বা জিরানোর মতো প্রশান্তি অনুভব করে। হয়তো এই কারণে তাদেরকে আমি আটকে রাখতে পেরেছি। হ্যাঁ, এবং আপনার কথা বলার পরে আমার মনে হলো যে ফেসবুকে স্ট্যাটাস দেখলে দেখা যায় অনেকে কোট আনকোট করে আপনার বিভিন্ন উক্তিগুলো দেয়। ছোট বিদায় হয়তো দেয়, নাকি বড় হলে? হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। মানে এখন ধরো একটা ছবির ক্যাপশন তো আর কেউ অনেক দীর্ঘ লেখা দেন, আর মানুষ ছোট লেখা পড়তে পছন্দ করে। কিন্তু ওই যে আমি দুটো জিনিস, একটা জিনিস বলি যে ধরো তোমার একটা বিজ্ঞাপন 30 সেকেন্ডের দেখতে ভালো লাগবে, তাৎক্ষণিক, হয়তো ওখানে খুব ক্রিস্পি কিছু আছে, কিন্তু তোমার একটু পর মনে থাকবে না। কিন্তু তুমি যদি 3 ঘন্টা বসে একটা সিনেমা দেখো, ধরো তুমি রোমান হলিডে দেখেছো বা বাইসাইকেল থিপ দেখেছো বা সিনেমা প্যারাদিসও দেখেছো,
লাইফ ইজ বিউটিফুল দেখেছে। এখন তুমি কিন্তু ওই সিনেমা 10 বছর 15 বছর 20 বছর পরেও তোমার মনে থাকছে, দাগ কেটে গেছে, কিন্তু তুমি ধরো অসাধারণ মানে হিউমারাস একটা বিজ্ঞাপন দেখেছো 30 সেকেন্ডের, ওই সময় এটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু ওটা কথা তুমি ভুলেই গেছো। সো ব্যাপারটা হচ্ছে ওটা যে তুমি একটা ছোট এক লাইনের লেখা পড়ছো, তো এটা তাৎক্ষণিক তোমার খুব অল্প সময় পড়তে পারছো, ভালো লাগছে, ধরো তুমি খানিক পর ভুলেও যাচ্ছ। কিন্তু তুমি ধরো হাঙর নদীর গ্রেনেড পড়েছো, বা তুমি কোথাও কেউ নেই পড়েছো, তুমি আরণ্যক পড়েছো, পথের পাঁচালী পড়েছো, ওটা তুমি বছরের পর বছর তোমার মনে থাকবে। পদ্মা নদীর মাঝি, তাই না? So, আমার কাছে মনে হয় যে ফেসবুকে এই ক্যাপশনটা এটাও এখনকার সময়ের জন্য একভাবে হয়তো দরকার, যে মানুষকে অন্তত আমি যেটা করি, আমার কাছে মনে হয় আমি ছোট ছোট লেখাগুলো ফেসবুকে দিই এই কারণে যে এই লেখাগুলো হচ্ছে অনেকটা বিজ্ঞাপনের মতোই। এটা অনেকটা ধরো সিনেমার যেমন ইয়ে থাকে না, তোমার ট্রেইলার থাকে না, অনেকটা এইরকম, যে ওটা দেখে মানুষ আগ্রহী হয়ে যাচ্ছে ওই সিনেমাটার মধ্যে কী আছে। তো আমি আমার বড় লেখাগুলোর খুব চুম্বক অংশগুলো ফেসবুকে দেই, যে ওটা পড়ে মানুষের আগ্রহী হবে বইয়ের কাছে আসতে, মানুষ আগ্রহ বোধ করবে আর কি। সো এই জন্য ওই ব্যাপারটা আসলে খুব কার্যকর আমার কাছে মনে হয়েছে। এখন ধরেন ফেসবুকে যদি বলি যে আপনাকে ফলো করছে বা রকমারি থেকে আপনার বই কিনছে, সেই সংখ্যাটার সঙ্গে বই মেলায় কিংবা একেবারে প্রকাশনীতে যে বই কেনা, এই মানে রেশিওটা কীরকম? অনেক কম, অনেক কম। আমার মনে হয় 5%ও না। মানে ধরো আমার যদি ফেসবুকে ধরো 5 লাখ 8 লাখ ফলোয়ার থাকে, তাহলে আমার যদি মানে আমার কি 80,000 বই বিক্রি হয়? নিশ্চয়ই না। আমার হয়তো 10, 15, 20,000 বইয়ের একটা বই বের হলে হয়তো সেটাও অনেক হয়। হ্যাঁ, ধরো বিক্রি হয়। তার মানে তুমি বুঝো যে আমাকে যদি 8 লাখ মানুষ ফলো করে, বা আমার পেজ বা পার্সোনাল প্রোফাইল মিলে, তাদের কত অংশ আসলে বই কিনছে? খুবই নমিনাল একটা অংশ। এটা ইউর রাইট। বইমেলার আপনার কাছে বিশেষত্ব কি মনে হয়? সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে এবারের বইমেলা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতিপাদ্য হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। এই প্রতিপাদ্যটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি গতকালকেই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এটি নিয়ে। আমার কাছে বাংলা একাডেমি থেকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এসেছিল, তো আমি খুলেই দেখি লেখা আছে বহুমাত্রিক বাংলাদেশ 21শে বইমেলা। আমার অসম্ভব ভালো লেগেছে। আমি সবসময় বিশ্বাস করি যে একটি দেশকে আসলে অসংখ্য ভাবনা, অসংখ্য মত, অসংখ্য চিন্তার সম্মিলন ঘটানো উচিত, এবং সেটি থাকা উচিত, এবং শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় সেটিকে দারুণভাবে চর্চিত হওয়া উচিত। তো সেই জায়গা থেকে বইমেলা এমন একটি সাংস্কৃতিক অনুষঙ্গ আমাদের দেশে, যেটাকে আমরা প্রাণের বইমেলা বলি। তো সেই বইমেলা উপলক্ষে এত দারুণ একটা ভাবনাকে উপজীব্য করা হয়েছে, এই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এটির সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন। আমার কাছে দারুণ লেগেছে। আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের ভিন্ন ভিন্ন ভাবনাকে আমরা জানতে পারবো, আমরা সেটিকে পৃষ্ঠপোষকতা করতে পারবো, সেটি আমরা চর্চা করতে পারবো। কারণ যখন বৈচিত্র্যময় ভাবনার সম্মিলন ঘটবে, তখন নতুন নতুন উদ্ভাবন পৃথিবীতে শুরু হয়, এবং পৃথিবী উদ্ভাবন ছাড়া কিন্তু কোনো জাতি হচ্ছে এগোতে পারে না। তো আমি একটা কথা সবসময় বলি, আমি একটু যদি যোগ করতে চাই, অবশ্যই। সেটি হচ্ছে ধরেন যদি পৃথিবীতে একটা মাত্র ঋতু থাকতো, আমাদের যে ষড় ঋতুর দেশ না, এত ভালো লাগে যে হেমন্তের পরে শীত আসে, শীতের পরে বসন্ত আসে। এখন ধরেন যদি সারা বছর শীতই থাকতো, শীতের রুক্ষতা, তাহলে এই যে বসন্তের ঝলমলে বা রঙিন একটা সময়, সেটিকে কিন্তু আমরা কখনো উপভোগ করতে পারতাম না। ঠিক আছে, বর্ষা আমাদের খুব ভালো লাগে, কিন্তু সারা বছর বর্ষা হলে কিন্তু ভালো লাগতো না। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় যে এই যে প্রকৃতিরও এক ধরনের বৈচিত্র্যময়তা আছে, রাইট, এটা আমাদেরকে কিন্তু একটা আনন্দ দেয়। বা ধরেন এই যে পৃথিবীতে এত আবিষ্কার, আমরা কী করি? আমরা একজন ডাক্তারের কাছে যাই, চোখের ডাক্তারের কাছে যাই, আমরা আমাদের হৃদযন্ত্রের ডাক্তারের কাছে যাই, আমরা আমাদের পা ভেঙে গেলে সেই রকম আলাদা ডাক্তারের কাছে যাই। কিন্তু ধরেন পৃথিবীর সবাই যদি একটা ভাবনা ভাবতো যে না, আমরা সবাই মিলে চোখের ডাক্তার হব, তাহলে আমাদের অন্যান্য রোগ হলে আমরা কোন চিকিৎসকের কাছে যেতাম? আমাদের সবাই যদি ভাবতো যে আমরা শুধু সাইকেল আবিষ্কার করব, তাহলে আমাদের এরোপ্লেন আবিষ্কার হতো না। তার মানে কি, মানুষ ভিন্ন রকম বৈচিত্র্যময় ভাবনা ভেবেছে বলে কি হয়েছে, পৃথিবী এত বৈচিত্র্যময় হয়েছে, মানুষ এত ধরনের উদ্ভাবন থেকে সেগুলোর সার্ভিস নিতে পারছে, তাই তো, সেবা নিতে পারছে, এবং মানুষ আজকে এই জায়গায় পৌঁছেছে। এর পেছনে একটা মাত্র কারণ হচ্ছে বৈচিত্র্যময় ভাবনা। সুতরাং কোনো দেশ, কোনো জাতি যখন বৈচিত্র্যময় ভাবনাকে পৃষ্ঠপোষকতা করবে, তখন সেই জাতি আসলে অনেক দূর যাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই বহুমাত্রিক বাংলাদেশ ভাবনাটি আমাকে দারুণভাবে মানে আন্দোলিত করেছে। আচ্ছা, বহুমাত্রিক বাংলাদেশের এই জায়গা থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই। বইমেলা আসলে আমরা যখন আসে, যেটা খুব উৎসবমুখর পরিবেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, সেই সঙ্গে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে, যে অমুক বইটি চলবে না, এটি বন্ধ করে দিতে হবে, এক ধরনের মব সৃষ্টিও করা হয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি বিষয়টাকে এভাবে দেখি যে ধরেন মানে ব্যাপারটা এরকম যে আপনার মনোজগতে এক ধরনের ভাবনা আছে। এখন আমি আপনার মুখটা সেলাই করে দিলাম, তাহলে কি আমি আপনার ভাবনা বন্ধ করতে পারলাম?
পারলাম না কিন্তু। তাহলে কি দাঁড়ালো যে আপনার মুখ ঠোঁট সেলাই করে দিল, আমি আপনার ভাবনাকে বন্ধ করতে পারলাম না। এখন যদি আমি চাই আপনার ভাবনা পরিবর্তন করতে, যে আপনি এইভাবে ভাববেন না, তাহলে আমার উচিত হবে আপনার ভাবনার চেয়ে অনেক বেশি যুক্তিসঙ্গতভাবে আপনার ভাবনার বিপরীত যে ভাবনাটা আছে সেই ভাবনাটাকে আপনার ভাবনার বিপরীত জায়গায় প্রতিস্থাপন করা। অর্থাৎ আপনাকে আমার ভাবনা বা যুক্তি দিয়ে আপনার যুক্তিকে খণ্ডানো বা এস্টাবলিশ করা। পৃথিবীতে এই যে এত এত তত্ত্ব আবিষ্কার হয়েছে, এত এত দর্শন আবিষ্কার হয়েছে, এই দর্শন এবং তত্ত্বের ক্ষেত্রে কখনো কখনো কেউ কেউ অন্যের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে, অন্যের তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছে, আবার কেউ কেউ তার দর্শন বা তত্ত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করেছে, কেউ হয়েছে কেউ করেছে। এভাবেই তো আজকে পৃথিবীটা এই জায়গায় এসেছে। এখন যদি কেউ কারো মুখ বন্ধ করে দিত, তাহলে কিন্তু এত এত দর্শন এবং তত্ত্ব আবিষ্কৃত হতো না। তো আমার কাছে মনে হয় যে কারো কণ্ঠ রোধ করে দেওয়া কখনো কোনো ধরনের মানে শুদ্ধ চর্চা বা সঠিক চর্চা হতে পারে না। আমার মনে হয় যে অন্যের ভাবনা বা কথা যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি তাকে আমার কথা দিয়ে সেটিকে আমি কাউন্টার করতে পারি। এটা আমার কাছে মনে হয়। আমার আপনার লেখা পছন্দ হয়নি, আমি আরেকটা লেখা লিখবো, যে লেখা দিয়ে আপনার লেখায় থাকা যুক্তিগুলোকে আমি খণ্ডাবো। এভাবেই কিন্তু বুদ্ধিভিত্তিক চর্চা হয়, এবং এই বুদ্ধিভিত্তিক চর্চার কারণে একটা দেশ এবং জাতি কিন্তু এগিয়ে যায়। এই চর্চাটাকে আসলে আমাদের অনেক বেশি আমার মনে হয় যে মোটিভেট করা উচিত। আরেকটা ব্যাপার, সেটি হচ্ছে ভাষার ক্ষেত্রে আমরা দেখি যে একটি ভাষা তত সমৃদ্ধ হয় যখন বিভিন্ন ভাষা মিথস্ক্রিয়ার মাধ্যমে ওই ভাষাটি আরো এটি নিশ্চয়ই ওই ভাষার কোনো কি বলা যায় কোনো দেউলিয়াত্ব নেই। কিন্তু আমরা ইদানিং প্রায় দেখি যে ইদানিং না, অনেক দিন ধরেই দেখি যে ভাষার একটা পুলিশিং, বিশেষ করে সাম্প্রতিক সময় এই ভাষাটি এটি খুব বেশি নজরে এসেছে যে আমরা মানে আমরা কি জিন্দাবাদ বলবো না দীর্ঘজীবী বলবো, আমরা কি ইনকিলাব বলবো না স্বাধীনতা বলবো, নাকি আমরা ইনকিলাব বলবো না বিপ্লব বলবো না স্বাধীনতা বলবো, নাকি আজাদি বলবো, এই শব্দগুলো নিয়ে এক্ষেত্রে আপনার মতামতটা কি? আচ্ছা, আমি প্রথমত বলি যে ভাষা কিন্তু কোনো কনস্ট্যান্ট জিনিস নাই। যে আমি কনস্ট্যান্ট শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু একটি ইংরেজি শব্দ। ভাষা আসলেই কোনো স্থির জিনিস না। সংস্কৃতি হচ্ছে গতিশীল একটা ব্যাপার, এটা কিন্তু ক্রমাগত হচ্ছে পরিবর্তিত হয়, ঠিক আছে? এবং সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ বা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ভাষা, এবং ভাষা পরিবর্তনশীল। সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় আমরা যে প্রাত্যহিক জীবনে বলি কিংবা লিখি, তাতে কিন্তু প্রচুর বিদেশি শব্দ আছে না? এবং সেই অনেক বিদেশি শব্দ কিন্তু আমাদের ভাষার সঙ্গে একদমই মিশে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তার মানে কি এই যে আমরা সকল শব্দকে আসলে ব্যবহার করবো কিনা? প্রথমত আমি এই ধরনের পুলিশিংয়ের পক্ষে না। তবে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভাষার এক ধরনের রাজনীতিও আছে। এটা আমি এর পরের প্রশ্ন ছিল। আন্তোনিও গ্রামসি কিন্তু ভাষার রাজনীতি নিয়ে কথা বলেছে। ভাষা আসলে কি তৈরি করে? ভাষা আসলে শব্দের মধ্য দিয়ে এটি হচ্ছে মানুষের পরিচয় প্রকাশ করে, জাতিসত্তার পরিচয় প্রকাশ করে, এটি মতাদর্শ প্রকাশ করে, এটি একই সঙ্গে হচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠিত করে, ঠিক আছে? যেমন ধরেন, আমি যদি আপনাকে একটা কথা বলি যে কামাল পাশা আতাতুর্ক যখন টার্কির ক্ষেত্রে উনি যখন ক্ষমতায় ছিলেন, তখন উনি ওখানে সম্ভবত ফার্সি এবং হচ্ছে আরবি নিষিদ্ধ করেছিলেন। একটা রাজনৈতিক কারণে সেটা নিষিদ্ধ করেছিলেন। তার মানে কি ভাষা রাজনৈতিক ক্ষেত্রে কত বড় ভূমিকা পালন করে? ইভেন আমি আপনাকে বলি, যখন মেসোডোনিয়া নামটা দেওয়া হয়েছে মেসোডোনিয়াতে, তখন এই শব্দটাকে হচ্ছে গ্রিকরা, যারা গ্রিস ছিল ওদের পার্শ্ববিদেশ, ওরা হচ্ছে শব্দটা তারা দেশের সঙ্গে কেন দেবে, তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী একটা রাষ্ট্র তাদের নাম হিসেবে মেসোডোনিয়া কেন দেবে, সেটি তারা রাজি হচ্ছিল না, প্রতিবাদ করছিল, কারণ এটার সঙ্গে এক ধরনের শব্দের রাজনীতি ছিল। আমার কাছে মনে হয় যে আমরা ভাষাকে আমি আটকে রাখার পক্ষে না, কিন্তু একই সঙ্গে আমরা ওই সচেতনতার পক্ষে যে একটা ভাষাকে আসলে পলিটিক্যাল কোনো ধরনের পারপাস সার্ভ করার জন্য ব্যবহার করা হচ্ছে কিনা, মানে ওটার পেছনে কোনো ধরনের রাজনীতি আছে কিনা। কারণ আরেকটা জিনিস বলি, রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আগে হোক বাংলা ভাষার গাঁথনি, পরে হোক ইংরেজি ভাষার পত্তন। মানে আগে নিজের ভাষাটা সম্পর্কে আমাকে পুরোপুরিভাবে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে। আমি যখন আমার নিজের ভাষাটাকে জানবো, চর্চা করব, ধারণ করব, বুঝতে পারবো, তখন আমার ইংরেজি ভাষা বা অন্য ভাষার পত্তনেও প্রবলেম নেই। তো আমি কথায় কথায় ইংরেজি বলছি, আমি অন্য অনেক ভাষাকেই হয়তো বলছি, সেটাই ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমার ভাষা, আমার মতাদর্শ, আমার জাতীয়তা বোধের জায়গাগুলো, সেই জায়গাগুলো যাতে কোনোভাবেই কনফ্রন্টেড না হয়, আমি আবারও বলতেছি, মুখোমুখি না দাঁড়ায়, এবং ওই ভাষাটা ব্যবহারের পেছনে অন্যরকম কোনো রাজনীতি আছে কিনা সেটা ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। তো আমার কাছে মনে হয় না যে আমি ভাষার পুলিশিংয়ের পক্ষে, কিন্তু একই সঙ্গে আমি ওই সচেতনতার পক্ষে, রাজনৈতিক সচেতনতা, হ্যাঁ সেটার পক্ষে, যে রাজনৈতিকভাবে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, কারণ ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, মতাদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই মানে শক্তিশালী একটা উপকরণ। সো এই জন্য অনুষঙ্গ। সো এই কারণে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একদম 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 ক্লিয়ার। কারণ আমি নিজেও খেয়াল করেছি, যখন
যাদেরকে বেশি একটু বলা হয় যে যারা নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করে, সেটা জার্মানি হোক, সেটা চীন হোক। চীনের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা সেখানে যেয়ে দেখেছি যে তারা যেমন তাদের ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো ভাষা শেখায়, বিভিন্ন সাবজেক্ট, বাংলাদেশের ভাষা। ইউরোপে আপনি যখন যাবেন আপনি দেখবেন যে ওরা ইংরেজিতে খুবই মানে ইংরেজি বলতেই চায় না, হ্যাঁ, ধরেন জার্মান, ফ্রেঞ্চ এই ভাষাগুলো বলে। এখন ইউরোপের মতো একটা জায়গায় তারা হচ্ছে ইংরেজিকে আসলে অ্যাক্সেসটাই দিচ্ছে না, ঠিক আছে? এটার পেছনে ওদের নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক মতাদর্শিক জায়গা রয়েছে। এখন তার মানে এটা না যে ইংরেজি শেখা যাবে না। তো আমার বক্তব্য হচ্ছে যে সকল ভাষা শিখতে হবে, আমাদের যেগুলো মানে সম্ভাব্য সকল ভাষায় আমাদের শেখাটা আমাদের জন্য ভালো, কিন্তু একইভাবে ভাষাটা আসলে রাজনৈতিক উদ্দেশ্যে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে কিনা এবং সেটার পেছনের উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ওকে, আবার একটু আপনার গল্পে যাই। সেটি হচ্ছে যে আমি যতটুকু দেখলাম যে আপনার মানে একদিকে যেমন আপনি লেখেন, অন্যদিকে আপনি নির্মাণও করেন। আপনার স্বল্প দৈর্ঘ্য 3টা সম্ভবত ছায়াছবি মানে চলচ্চিত্র রয়েছে, দুটো হচ্ছে পুরস্কার পেয়েছে, একটা হচ্ছে বোধ, ওটা পেয়েছে হচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আপনার প্রথম মনে হয় এটা 11 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে দ্য শুজ, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল বেস্ট ফিল্ম মেকার অ্যাওয়ার্ডও পেয়েছে। হ্যাঁ, দুটি আপনার পুরস্কার পেয়েছে। এর বাইরে আরও একটা আছে, তার বাইরে আরেকটি আপনার পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রও রয়েছে, গহীনের গান। হ্যাঁ, গহীনের গান। আপনার এই চলচ্চিত্রগুলোতে আমরা যখন দেখি তখন সেখানে জীবনবোধ, জীবন বাস্তবতা, একটা রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি উঠে আসে। আবার আপনার উপন্যাসগুলো যখন পড়া হয় একেবারে রোম্যান্সে ভরপুর, তরুণ প্রজন্ম। আপনার লেখা কি, লেখার কাজ এটা কি কোনো ভিন্নভাবে ভাগ করা? আমি এটা একটু জানার জন্য। প্রশ্নটা একদিক থেকে ভালো এই কারণে যে হ্যাঁ, আমার সিনেমায় খুবই এমন একটা জীবন দেখানো হয় যে জীবনটা হচ্ছে খুবই কঠিন এবং স্ট্রাগলিং একটা জীবন দেখানো হয়, কিন্তু উপন্যাস কি অনেক বেশি রোম্যান্টিসিজম কিনা, এটা একটা ভুল ভাবনা। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় খানিক আগে আপনি যে প্রশ্নটা আপনি করেছিলেন সেই প্রশ্নটির ভেতরে এটার উত্তর আছে। যে এই যে বললেন না যে আপনি ভাইয়া ছোট ছোট ক্যাপশন দিচ্ছেন এক লাইনের, মানুষ আসলে না ওই সোশ্যাল মিডিয়াতে এক লাইনের একটা লেখা বা 5 লাইনের একটা লেখা পড়ে তারা আসলে ধারণা করে নেয় যে এই পুরো বইটাতে মনে হয় এই ধরনের লেখাই আছে। কিন্তু আমি যদি নিজের জায়গা থেকে বলি, আমি আসলে ছোট ছোট লেখাগুলো এই কারণেই দিই যে মানুষের এক ধরনের হুক করার জন্য, রাইট? আচ্ছা, কিন্তু আমার উপন্যাসগুলো যদি আপনি পড়েন, যদি আপনি শঙ্খচূড় পড়েন, এটা প্রায় 2 খণ্ডের 700 বা 800 পৃষ্ঠার উপন্যাস, এটা কিন্তু একটা রাজনৈতিক উপন্যাস এবং মানে ভয়াবহ রাজনৈতিক কনস্পাইরেসি অ্যান্ড হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র, মানে কূটনীতি, অর্থনীতি, যুদ্ধ কৌশল সব কিছু শঙ্খচূড়। এখন কেউ যদি আমাকে বলে যে না এটা রোম্যান্টিসিজম, এখন ওখানে তো প্রেম কি মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি একটা কথা সবসময় বলি যে জীবনের জন্য প্রেম, প্রেমের জন্য জীবন না। তো জীবনের গল্প লিখতে হলে সেখানে তো প্রেম আসবে, হ্যাঁ, সেখানে তো প্রেম তো আসবেই। সো এখন যেটা হয় যে ওই প্রেমের অংশটুকু পড়ছে, সে শুধু ভাবছে যে, কারণ মানুষ তো আসলে প্রেমের কাছেই যেতে চায়, মানুষ যত যুদ্ধের কাছে যেতে চায়, যত কূটনীতির কাছে যেতে চায়, জটিলতার কাছে যেতে চায়, তার চেয়ে অনেক বেশি প্রেমের কাছে যেতে চায়। সো মানুষ যখন প্রেমের অংশটুকু দেখে তারা ওইটাকে হাইলাইট করে। কিন্তু আমি মানে মনে করি যে আমার বই যারা পড়েন তারা বুঝতে পারবেন যে এখানে আসলে প্রেম একটা অনিবার্য অনুষঙ্গ হিসাবে এসেছে, একমাত্র এই বিষয় হিসাবে আসেনি। আচ্ছা, আমি যে বিষয়টা একটু বলছিলামই যে আপনার দুটি চলচ্চিত্রের কথা, যেটা খুবই ছোট, একটি মনে হয় 15-20 মিনিট আর একটা 5 মিনিট, দুটি নির্বাক, দুটি পুরস্কার পেয়েছে। তো এরকম নির্বাক চলচ্চিত্র করার আর পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আছে। আর চলচ্চিত্র আপনার একটি চলচ্চিত্রে আরো কাজ করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আছে। আমি সম্ভবত এবার মে বা জুনের দিকে আমি আমেরিকায় যাচ্ছি। তো আমার ইচ্ছা আছে যে আমি ওখানে দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবো এবং সেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোর জন্য। আমার স্ক্রিপ্টও রেডি এবং দুর্দান্ত স্ক্রিপ্ট। সো আমার খুব ইচ্ছা যে আমার মানে যেটা আপনি বললেন যে নির্বাক চলচ্চিত্রের একটা সুবিধা হচ্ছে যে এটা পৃথিবীর সকল মানুষ এটাকে কানেক্ট করতে পারবে, কারণ তার তো ভার্বাল ল্যাঙ্গুয়েজটা জানা দরকার হয় না, কারণ এটা তো কোনো ল্যাঙ্গুয়েজ নাই। সো যেমন বোধ পুরো গ্লোবালি ছড়িয়ে পড়েছিল, কেন? কারণ সকল ভাষার মানুষ এটা কানেক্ট করতে পেরেছে, একবার যে দেখবে তার মনে থাকবে এবং কানেক্ট করতে পেরেছিল যেহেতু কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নাই, রাইট? সো আমার এখন মনে হচ্ছে যে আমি আসলে আরও কিছু সিনেমা বানাতে চাই, যে সিনেমাগুলোতে আসলে মানুষকে ওই মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজটা তাকে কষ্ট করে বুঝতে হবে না, সে তার অ্যাট্রিবিউটস দেখেই হচ্ছে কানেক্ট করতে পারবে এবং সেটা সকল মানুষের মানে মনের কথা হয়ে উঠবে বা অনুভূতি প্রকাশ করবে বা স্পর্শ করতে পারবে। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে একটু আপনার জন্য বিব্রতকর হতে পারে, তারপরে জানতে চাই আপনার যে উপন্যাসগুলো, সেটি আমি যদি বলি আরশিনগর, অন্দরমহল, মানব যেমন, নিঃসঙ্গ নক্ষত্র থেকে প্রিয়তম অসুখসেন, সবগুলো উপন্যাসের বই এত মোটা, কিনতে যে অনেক টাকা খরচ হয়। ছোট করে লেখার কোনো প্ল্যান আছে কিনা? আচ্ছা, আমার অনেক ছোট বই আছে, যেমন হচ্ছে মেঘেদের দিন, আমার
আইএফআইসি ব্যাংক কালীয় কলম তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত উপন্যাস বিভা ও বিভ্রম, মাত্র 96 পৃষ্ঠার উপন্যাস। আমার আরেকটা উপন্যাস আছে, নাম হচ্ছে মরণোত্তম, মৃত্যুই উত্তম, মরণোত্তম, মাত্র 96 পৃষ্ঠার উপন্যাস। তারপরে হচ্ছে আমার আরো অনেকগুলো উপন্যাস, কিন্তু জনপ্রিয় বড়গুলো। এক্স্যাক্টলি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মানুষ আসলে টাকার কথা চিন্তা করছে না, মানুষ আসলে বড় উপন্যাসের গল্পের ভেতরে ঢুকে যেতে পছন্দ করছে। কারণ যে ছোট উপন্যাসগুলোর কথা বললাম আপনি আসলে সেগুলো নিয়ে জানেন না, আলোচনাটা হয়তো অত হয়নি, বড়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মানে মানুষ আসলে অর্থের কথা চিন্তা করতে রাজি না ভালো বই পেলে, তার মানে তারা দীর্ঘ গল্প পড়তে পছন্দ করে। ভাষা সাহিত্যের ক্ষেত্রে একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে আমাদের, যেমন আমরা বাংলা সাহিত্যের এক সময় দেখেছি অন্ধকার যুগ, বিভিন্ন যুগ পেরিয়ে আজকের এই অবস্থায়, আমরা কি সাহিত্যে কি উপরের দিকে যাচ্ছি, নাকি একই পরিস্থিতিতে যাচ্ছি, নাকি নিচের দিকে নামছি? আমরা একটা সন্ধিক্ষণ পার করছি। সন্ধিক্ষণটা পার করছি মূলত একটা প্রযুক্তিক বিপ্লব কিন্তু পুরো পৃথিবীতে ঘটছে, তাই তো? তো পৃথিবীর ইতিহাসেই সবসময় বলে, যত সভ্যতা এসেছে বা ইতিহাসে এসেছে, যখন সন্ধিক্ষণটা পার করতে হয়েছে তখন আসলে যেই জাতি হচ্ছে ওই সন্ধিক্ষণ পার করার সময় সবচেয়ে উপযোগী বা অভিযোজন করার জন্য সক্ষম এরকম সিদ্ধান্ত নিতে পেরেছে, তারাই আসলে পরবর্তীতে টিকে থেকেছে কিংবা আধিপত্য তৈরি করেছে, বা তাদের অস্তিত্ব আসলে বিলীন হয়ে যায়নি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই প্রযুক্তিগত উৎকর্ষের সময়ে সাহিত্য একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কারণ আপনি যদি একটা সমাজের সিংহভাগ মানুষের কাছে বা তরুণ প্রজন্মের কাছে কোনো একটা কিছু পৌঁছাতে না দিতে পারেন, তাহলে সেটির টিকে থাকাটা কিন্তু শঙ্কার বা সংকটের মুখে পড়ে। সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের কিছু ভুল ভাবনা আছে। যেমন ধরেন, বাংলাদেশে যদি এই মুহূর্তে আমি তাকাই, আমি দেখব যে একটা রিলস বা একটা টিকটক ভিডিও হচ্ছে কয়েক মিলিয়ন মানুষ হচ্ছে দেখছে, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন মানুষ দেখছে। বা ধরেন আপনি রাস্তাঘাটে যাবেন, যখন দেখবেন যে কোনো একটা টিকটক করে একজন সেলিব্রিটি হয়েছে, তাকে ঘিরে অসংখ্য মানুষের জটলা, এটা দেখে আমরা অনেকেই নাক সিটকাই, তাদেরকে নাকচ করে দিই যে তারা হচ্ছে সত্যিকারের মানে ক্লাসের লোকজন না, উইথিন কোট, আমি একটু আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এবং যারা ওরা করে তাদেরকে আমরা অচ্ছুত মনে করি, আমরা মেইন স্ট্রিম মনে করি না। কিন্তু আপনি একটা চিন্তা করে দেখেন যে একটা সমাজের ঠিক কত অংশ এই কাজগুলোর সঙ্গে ইনভলভ আর কত অংশ শিল্প সাহিত্য চর্চার সঙ্গে ইনভলভ। তার মানে হচ্ছে আপনি একটা সিংহভাগকে অচ্ছুত করে রেখে আপনি শিল্প সাহিত্য চর্চা, ভাষা, বই পড়ার পাঠ্যাভ্যাসকে হচ্ছে দীর্ঘমেয়াদে হচ্ছে আপনি স্থায়ী করতে পারবেন না। তার মানে আপনাকে এই অংশটার প্রতি মনোযোগী হতে হবে। সো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় পরিসর থেকে শুরু করে বেসরকারি জায়গা থেকে আমাদের বই পড়ার যে আন্দোলনটাকে বা মানুষকে অনুপ্রাণিত করার জন্য এক ধরনের চর্চা শুরু করা উচিত। যেমন আমি ছোট্ট একটা জায়গায় বলতে পারি, আমি জানি না এই প্রোগ্রামটা আমাদের নীতি নির্ধারকদের কেউ দেখবেন কিনা, যেমন স্কুল কলেজে আমরা দেখি কি যে আমাদের পুরস্কার বিতরণীতে থালা, প্লেট, গ্লাস দেওয়া হয়। আমার কাছে মনে হয় না যে কারো বাসায় থালা, প্লেট, গ্লাসের অভাব আছে। মানুষের বাসায় যেটা অভাব আছে সেটা হচ্ছে বইয়ের অভাব আছে। সো আমার কাছে মনে হয় যে এইটা যদি পরিহার করে এই পুরস্কারগুলোতে প্রত্যেকটা স্কুলে বই উপহার দেওয়া যায়, এটা না কি হয়, আপনি যখন একটা বাচ্চা ছেলে, আপনি যখন একটা বই উপহার পাবেন, আপনার হয়তো বই পড়ার প্রতি কোনো ধরনের প্রবণতা নেই, ইনস্টিংক্ট নেই, কিন্তু তারপরেও ওই বইটা আপনি উপহার পেয়েছেন, এটা আপনাকে স্পেশাল ফিল করাবে এবং তখন আপনি বাসায় গিয়ে না ওই বইটা পড়বেন, যেহেতু বইটা আপনাকে কেউ আপনাকে স্বীকৃতি হিসেবে দিয়েছে। ঠিক আছে? সো এই চর্চাগুলা শুধু তাই না, আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা একজনকে বই উপহার দিতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় স্কুল, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখন আপনি একজন মানে কর্মজীবী পুরুষ বা আপনার স্ত্রী একজন কর্মজীবী নারী, আপনার বাসায় একজন ছোট্ট দুটো বাচ্চা রয়েছে, আপনি বাসায় গিয়ে কী করছেন, আপনি বা আমরা কি করছি, গিয়ে হচ্ছে দুইজন খাটের দুই পাশে বসে হচ্ছে মোবাইল ফোন টিপছি, রাইট? এখন আমার বাচ্চারা কি করবে? আপনি যদি যতবারই আমি আমার বাচ্চাকে বলি যে না তোমাকে বই পড়তে হবে, সে কিন্তু বই পড়বে না। কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, তাদেরকে আপনি বলে করাতে পারবেন না, কিন্তু সে আপনাকে দেখে শিখবে। বাচ্চারা কিন্তু দেখে শেখে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের পারিবারিক আবহে বা পরিমণ্ডলে বই পড়ার ওই সংস্কৃতিটা আমাদের যারা আমরা বড় আছি তাদের শুরু করতে হবে। আমরা যদি সেটা করি তাহলে বাচ্চারা আমাদের দেখে দেখেই শিখবে। সো বই পড়া আসলে প্রযুক্তিগত উৎকর্ষ বা এত এত বিনোদনের বিকল্প মাধ্যমের এই সময়ে এসে এটা একটা ভালো চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমার মা একটা সময় একটা বই 20 বার পড়তেন, কারণ তার হাতে বিকল্প কোনো বিনোদনের মাধ্যম ছিল না। এখন তার হাতে স্মার্টফোন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, রিলস আছে, ওনা কিন্তু এখন বইয়ের কাছে ধরে রাখাটা খুবই কঠিন। সো এরকম একটা কঠিন বা বিরূপ বাস্তবতায়, প্রতিকূল অবস্থায় আমাদের আরও বেশি সচেতন হতে হবে, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সকল পরিসর থেকে, সরকারি, বেসরকারি। যদি সেটা না হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই বই পড়বার যেই
প্রচার বা অনুশীলনটা সেটা একটা বড় ধরনের সংকট এবং আশঙ্কার মুখোমুখি হবে বলে আমার এক ধরনের আশঙ্কা আছে। আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন। আমরাও ছোটবেলায় যখন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, তাহলে দেখতাম যে শিক্ষা সপ্তাহ যেটা হতো কিংবা শিশু একাডেমির এবং ইসলামিক ফাউন্ডেশনের এই 3টা প্রতিযোগিতায় আমাদেরকে বই দেওয়া হতো। কিন্তু আমার স্কুলের যে প্রতিযোগিতাগুলো হতো সেখানে ওই থালা আমি ছোট আর না, তবে আরও একটা চেঞ্জ হয়েছে, সেটা আমি বলি। যেমন আপনি যখন এখনো নীলক্ষেতে পুরনো ওই যে ফুটপাথ থেকে বই কিনবেন, আপনি দেখবেন অনেক বইতেই পুরনো বই যেহেতু লেখা যে ধরেন অমুকের জন্মদিনে অমুক, আপনি দেখবেন এখন জন্মদিনে কেউ বই দেয় না। না, হ্যাঁ, এখন একটা বাচ্চাকে যখন জন্মদিনে বই দেওয়া হবে, ওই বাচ্চাটা কিন্তু খুবই আনন্দিত হবে। এখন বাচ্চাকে হয়তো ভিডিও গেমস দেওয়া হচ্ছে, হয়তো মানে আরও অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু বই। এখন আমি আরেকটা জিনিস একটু বলতেই চাই, বইটা কেন গুরুত্বপূর্ণ। এখানে যে মা বাবারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বইটা কেন গুরুত্বপূর্ণ সেটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি। সেটা হচ্ছে একজন শিশুর কল্পনার জগৎ কিন্তু সবচেয়ে বেশি রঙিন হয়। আমরা ছোটবেলায় যে ধরনের স্বপ্ন দেখতাম, বড় হওয়ার পর কিন্তু ওই ধরনের স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি না। ছোটবেলার স্বপ্নগুলো কিন্তু অনেক রঙিন থাকতো, অনেক সুন্দর থাকতো, তাই না? এবং সেই স্বপ্ন সহজে ভাঙতও না। এই স্বপ্নটা শুধু ঘুমের মধ্যে না, আমাদের জাগ্রত অবস্থায়ও শিশুরা অনেক কল্পনা করতে। আপনি আপনার শৈশবের কথা চিন্তা করলেই ভাববেন যে আপনার কত ধরনের কল্পনা হইতো, যে এটা এরকম হতে পারে, এটা এরকম হতো। একটা প্রজাপতির রঙিন ডানা দেখে আপনার যে অনুভূতিটা হতো, একটা ফুল দেখে যে অনুভূতিটা তখন হতো, বসন্তের প্রথম বাতাস থেকে যে অনুভূতিটা হতো, সেই অনুভূতিটা কিন্তু এখন আপনার হয় না, আমাদের হয় না। তার মানে ওই সময়টা হচ্ছে আমাদের কল্পনার জগৎকে রঙিন করার, বিস্তৃত করার। এখন আপনি যখন একটা বাচ্চাকে টেলিভিশনে একটা সিনেমা বা একটা কার্টুন দেখতে দিচ্ছেন, এখন এখানে বসে 10,000 বাচ্চা যদি ওই কার্টুনটা কিংবা সিনেমাটা দেখে, বা 10,000 মানুষ দেখে, তাহলে কিন্তু ওই 10,000 মানুষ ওই সিনেমায় একই নদী দেখবে, একই ক্যারেক্টার দেখবে, একই আকাশ দেখবে, একই পাহাড় মাটি দেখবে। কিন্তু আপনি যদি ওই 10,000 বাচ্চাকে বা মানুষকে একটা বই পড়াতে দেন, ওই বইটা যখন এই 10,000 মানুষ পড়বে, ওই বইতে যখন একটা পাহাড়ের বর্ণনা থাকবে, একটা পাখির বর্ণনা থাকবে, আকাশের বর্ণনা থাকবে, গ্রামের বর্ণনা থাকবে, এই 10,000 মানুষ কিন্তু 10,000 রকমভাবে সেটা কল্পনা করবে। তার মানে আমাদের ভিজুয়াল মিডিয়া আমাদের চিন্তার শক্তিকে, কল্পনা জগতে একটা জায়গায় হচ্ছে আটকে দেয়, কিন্তু বই হচ্ছে সেটিকে বিশাল বিস্তৃত করে ফেলে। তো এই কারণে শিশুদের কল্পনার জগৎকে অনেক বেশি মানে বৈচিত্র্যময় করতে বইয়ের কোনো বিকল্প নেই, এবং সেটা যখন করা যাবে তখন আমাদের আসলে একটা দারুণ ভবিষ্যৎ তৈরি হবে। আচ্ছা, আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন একেবারে শেষ দিকে, যেহেতু বড় করতে পারবো না, কিন্তু আপনার কাছে জানার আগ্রহ অনেক। সেটি হচ্ছে আপনার কি একজন লেখক হিসাবে সামাজিক দায়িত্ব কতটা? আমরা লিখিত সবাই, কেননা সাহিত্য কি আসলে সমাজ পরিবর্তন করতে পারে? আমার কাছে মনে হয়, আমি এটা আমার ব্যক্তিগত অনুভূতিটা বলতে পারি, অন্যদের ভাবনা জানি না, সেটা হচ্ছে যে দায়টা আসলে না যতটা না সচেতনভাবে আসলে লেখক সেটা তার লেখার মধ্যে দিয়ে প্রতিফলিত করতে পারে, তার চেয়ে অনেক বেশি তার অবচেতনভাবে আসলে সেটা অনেক বেশি শক্তিশালী হয়। এটা কেন? যে আমার সমাজের প্রতি একটা দায় আছে, এই কারণে আমাকে এটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সচেতন ভাবনা। হ্যাঁ, ফ্রয়েড কিন্তু সাবকনশিয়াস বলেছে যে মানুষ কখন কিভাবে প্রেমে পড়ে বা ঘৃণা করে, এটা হচ্ছে সাবকনশিয়াস অনুভূতি। মানুষ সতর্কভাবে কারো প্রেমে পড়তে পারে না। আমি যদি আপনাকে বলি যে আপনার এই মেয়েটার প্রেমে পড়তে হবে, আপনি কিন্তু পারবেন না। কিন্তু আপনার হয়তো এমন একজনকে ভালো লেগে যাবে, এটা হয়তো আপনি সচেতনভাবে ভাবেনই না, ওইটাই প্রেম। সো আমার কাছে মনে হয় যে একজন লেখক সচেতনভাবে সমাজের প্রতি দায়বদ্ধ আচরণ করবেন, এটার চেয়ে বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি যদি অবচেতনভাবে দায়বদ্ধতাটা তার সংবেদনশীলতার মাধ্যমে অনুভব করেন। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লেখকের দায়টা আসবে তার নিজের অনুভূতি প্রবণতার কাছে, সমাজের কাছে চেয়েও অনেক বেশি সেটা গুরুত্বপূর্ণ। লেখক তৈরি হয় নাকি জন্ম নেয়? জন্ম নেয়, তবে পরবর্তীতে এটার তৈরি হওয়াটা যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো তাকে ভিতর দিয়ে যেতে হয়। আচ্ছা, আরেকটি ব্যাপারে জানতে চাই, আপনার এমন কোনো লেখা আছে যেটি পড়ে আপনি নিজেই কেঁদেছেন? আমি প্রায়ই লিখতে লিখতে কাঁদি। আচ্ছা, পাঠকের কোনো মানে পাঠক তো আপনি তো অনেক জনপ্রিয়, আগেই বলেছি, অনেক অনুভূতি প্রকাশ করে, অনেক কিছু জানায়, এমন কোনো একটা অনুভূতি আছে যেটা আপনার মাঝে মধ্যেই মনে হয়? আর অনেক আছে, অনেক অনেক আছে। একটা অন্তত। একজন উনি, আমি জানি না এটা এখানে বলা মানে ঠিক হচ্ছে কিনা, যদিও ওনার নামটা আমি যেহেতু বলছি না, সেটা হচ্ছে যে মানে উনি খুব বাজে একটা রোগে মানে ডায়াগনোসিস হয়েছিলেন, এটা খুবই মানে খারাপ। তো তখন উনি একজনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলেন যে উনি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান, এবং তখন আমি ওনার সঙ্গে কথা বললাম। প্রায় উনি দেশের বাইরে একটা হসপিটালে ভর্তি ছিলেন। উনি তখন আমাকে ফোনে কথা বললেন, এবং তিনি আমার অনেকগুলো উপন্যাসের চরিত্রের যে বর্ণনা, সেই বর্ণনা নিয়ে উনি আমার সঙ্গে কথা বলা শুরু করেন। নিঃসঙ্গ নক্ষত্রে একটা চরিত্র আছে, নাম হচ্ছে অয়ন। অয়নের হচ্ছে লিউকেমিয়া হয় এক ধরনের, এবং খুবই বাজে একটা অসুখ হয়, এবং ওইটা থেকেই মনে হয় উনি, এবং ওই লিউকেমিয়াটা যখন ওর হয়, ও জানে যে আসলে কতদিন বাঁচবে, কিন্তু ও যে জানে
ওর পরিবার চায় না এটা ওকে জানাতে, কিন্তু ও কিন্তু জানে, এবং ও ভাব করে যে ও জানে না। মানে ব্যাপারটা বুঝছেন তো, যে ওর পরিবার ওকে জানাতে চায় না, তারা ওকে ট্রিট করে কি আগের চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে ট্রিট করে। আর ও হচ্ছে যে এটা জানে, ও আবার এটা পরিবারকে বুঝতে দেয় না যে আমিও জানি। হ্যাঁ, তো এই যে মানসিক যে অবস্থাটা, সে সেটা নিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললো। তো এবং মানে ওই অনুভূতিটা আমাকে উনি বলছিলেন যে আমার কাছে এখনো মনে হয় যে এই মুহূর্তটা আসলে আমি এই বইয়ের যে অনুভূতিগুলো আছে বা আপনার লেখার যে অনুভূতিগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে আমি প্রত্যেকটা মুহূর্ত আসলে অন্যরকমভাবে অনুভব করতে পারছি। সো এটা একটা দারুণ মানে দারুণ, একই অর্থে এইভাবে বলা যায় যে একজন লেখক হিসেবে মনে হয় যে ওই সময় একজন মানুষের সঙ্গী হয়ে ওঠা, অনুভূতির সঙ্গী হয়ে ওঠা আসলে খুবই অপার্থিব, অমূল্য একটা ব্যাপার। জনপ্রিয়তা কি চাপ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে? অবশ্যই চাপ হয়ে দাঁড়ায়। আপনার ক্ষেত্রে এরকম? হ্যাঁ হ্যাঁ, চাপ হয়ে দাঁড়ায়। কিছু বলা যাবে এরকম যেটা হ্যাঁ এরকম হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, একটা যেমন অন্তত আমার বলেন? কাছে মনে হয় আরেকটা ব্যাপার আছে, দুইটা বাস্তবতা আছে। একটা হচ্ছে যে আমি তো আসলে বাংলাদেশে খুবই কঠিন একটা এবং ঝুঁকিপূর্ণ একটা কাজকে পেশা হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে লেখালেখিকে ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে বাংলাদেশে আসলে খুব কম মানুষকে দেখা একদম, গিয়েছে। একদম। তো সেটি যেহেতু নিয়েছি, সেহেতু আমাকে একভাবে অর্থনৈতিক প্রাপ্তির কথাও চিন্তা করতে হয়, তাই না? যে আমাকে তো সার্ভাইভ করতে হবে, আমার পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। সো ওই কারণে আমাকে কিন্তু জনপ্রিয়তার কথা ভাবতে হয়, কারণ আমার বই বিক্রি হতে হবে এটা। তো যখন আমি একটা উপন্যাস লিখি, আমাকে কখনো কখনো মনে হয় যে এই উপন্যাসটা, এটা আমি একদমই স্বীকারোক্তি দিচ্ছি, অনেকেই হয়তো এটার জন্য আমাকে অনেক নেতিবাচক কথা বলবেন যে লেখক কেন এইভাবে স্বীকার করবে, কিন্তু আমি সত্যিটাই বলতে চাই। তো আমি তখন ভাবি যে আমার এই লেখাটা আসলে আরও কী কী ধরনের ইনগ্রিডিয়েন্টস হলে এটা অনেক বেশি মানুষের কাছে মানে জনপ্রিয় হবে, এটা আমি অনেক সময় ভাবি। কিন্তু এর মানে এই না যে সব লেখাকেই আমি আসলে ওই জনপ্রিয়তার কথা ভেবে লিখি, বাট কিছু কিছু লেখা আমি অবশ্যই জনপ্রিয়তার কথা ভেবে লিখি। একদম শেষ মুহূর্তে আছি, একটা প্রশ্ন এবং একটা অনুরোধ, দুইটা একসঙ্গে। প্রশ্নটি হচ্ছে যে আমরা সাধারণত এই তরুণ প্রজন্ম থেকে অনেক বড় লেখক হয়ে উঠবে এটা খুবই কম দেখি। আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের ভিতরে মানে গত 10-12 বছর ধরে একজন জনপ্রিয় নির্মাতা বলি, লেখক বলি, সাহিত্যিক বলি, কথা সাহিত্যিক। আপনি নতুন যারা লিখতে উদ্বুদ্ধ হচ্ছে বা লিখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আর শেষ করার আগে আপনার একটা কবিতা শুনতে চাই, কাজল চোখের মেয়ে। আচ্ছা, ওকে। প্রথমটার ব্যাপার হচ্ছে যে আমার প্রচলিত অনেক ভাবনার সঙ্গে আমার সাংঘর্ষিক অবস্থান আছে। প্রতি বছর বইমেলায় গেলেই সাংবাদিকরা আমাকে এই প্রশ্নটি করেন যে এই যে বইমেলায় অনেক মানহীন বই বের হচ্ছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা লিখছে, তারা লেখার আসলে অনেক কিছুই জানে না, এগুলোকে বন্ধ করা উচিত কিনা? আমি বলি যে না। আমি বলি যে লিখতে চায় তাকে তুমি লিখতে দাও। সে ভালো লিখছে না খারাপ লিখছে, তার চেয়ে জরুরি হচ্ছে সে লিখছে। কারণ সে তো রাস্তায় দাঁড়িয়ে কাউকে ইপটিজ করছে না, সে তো কাউকে হচ্ছে অ্যাসিড ছুটছে না, সে তো ছিনতাই করছে না, সে ড্রাগ নিচ্ছে না, সে লিখছে। এখন তার এই লেখাটা কিন্তু একটা শুদ্ধ এবং সুন্দর চর্চা, তাই না? এটি তাকে এই সুন্দর ভাবনার সঙ্গে যুক্ত করে রাখছে। এখন সে ভালো লিখছে না মানহীন লিখছে, যদি সেটি সমাজের জন্য ক্ষতিকর না হয়, তাহলে সে যে লিখছে এটা অনেক দারুণ একটা চর্চা। আমাদের তাকে অনুপ্রাণিত না করতে পারি, তাকে ডিমোরালাইজ করার দরকার নাই। এখন সে ভালো লিখছে না খারাপ লিখছে, সেটা সময় এবং পাঠক নির্ধারণ করবে। সে খারাপ লিখলে সে ঝরে যাবে, সো এটা নিয়ে এত বেশি কনসার্ন হওয়ার দরকার নেই, বাট সে লিখুক। তো আমি তরুণদেরকে বলবো তোমরা লিখো, হ্যাঁ, তবে লেখার আগে পড়ো। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তাকাশ কেন আকাশ কেন বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তোমার চোখ চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ, অমন অথই জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক। বিশেষভাবে ধন্যবাদ বইমেলার এই চরম ব্যস্ত সময় এবং আপনার এরকম পায়ে ব্যথা নিয়ে পা ভাঙা অবস্থায় এখানে এসেছেন, এজন্য কৃতজ্ঞতা জানবেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।